ধীরে সুস্থে চোখ খুললাম। বাম হাতটা কেমন যেন জিম ধরে আসছে। গাঁড় কাত করে বাম দিকে তাকালাম। রুদ্র আমার হাত ধরে চোখ বন্ধ করে বসে আছেন। বাসার আশা যখন ছেড়ে দিয়েছিলাম ঠিক তখনই রুদ্রকে দেখতে পাই। বাসার ক্ষীণ আশা জেগে ওঠে মনে, কিন্তু পর মুহূর্তে শরীর অসাড় হয়ে আসে, তলিয়ে যায় পানির নিচে। এই তো বৌমার জ্ঞান ফিরেছে। আচমকা কারো গলা শুনে চমকে উঠলাম। রুদ্র পট করে চোখ খুলে তাকালো। চোখাচোখি হলো দুজনের। আমি কার কাত করে ডান দিকে তাকালাম। মামুনি বিছানার এক পাশটায় বসে আছে। আঙ্কেল চেয়ারে বসে আছেন। সোফায় দাদু, ফুফি আর ফুফির এক মেয়ে বসে আছে। এখানে উপস্থিত অনেকেই আছে, কিছু অপরিচিত, কিছু অর্ধপরিচিত মুখ। এতগুলো লোকের সামনে আমি শুয়ে আছি, ভাবতে কেমন লাগছে। আমি দুটো উঠে বসতে নিলে মামুনি আমাকে ধমক দিয়ে পিছনে বালিশ দিয়ে আধশোয়া করে বসিয়ে দেয়। কিয়ৎক্ষণ রুদ্র আমার দিকে তাকিয়ে থাকে। হুট করে রুদ্র একঘর লোকের সামনে আমাকে জড়িয়ে ধরে। আচমকা রুদ্রর কাজে আমি চমকে উঠি। পর মুহূর্তেই একঘর লোকের সামনে রুদ্র আমাকে জড়িয়ে ধরেছে। ভাবতেই লজ্জায় আমি মাথা নুইয়ে ফেললাম। কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস আমার হলো না। লজ্জা, অস্বস্তি আমাকে ঘিরে ধরেছে। রুদ্রকে দূরে সরানোর জন্য এই যে ধাক্কা দিচ্ছে, কিন্তু রুদ্রকে এক চুলও নড়াতে পারলাম না। বুঝতে পারছি না রুদ্র কি লজ্জা শরম বাজারে বিক্রি করে দিয়েছেন। দরজা লাগানোর শব্দে বুঝতে পারলাম আমাদের স্পেস দিতে সবাই চলে গেছে। ওনার হিমশীতল করা স্পর্শে আমি জমে গেলাম। ওনার হাত পা অসম্ভব রকম ঠান্ডা। আমি কিছু বলতে যাব, তার আগেই উনি বলে উঠলেন, তুমি এত কেয়ারলেস কেন? তোমাকে ওই অবস্থায় দেখে আমার কি অবস্থা হয়েছিল তুমি জানো? দম বন্ধ হয়ে আসছিল। এই বুঝি আমার নিঃশ্বাসটাও চলে গেল। বারবার মনে হচ্ছিল তোমাকে হয়তো আমি হারিয়ে ফেলবো। তোমাকে ওই অবস্থায় দেখে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। নিজেকে পাগল পাগল লাগছিল। তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচতাম? আমি মরেই যেতাম। গাটা ভিজে ভিজে লাগায় আমি গাড়ে হাত দিলাম। উনি পট করে আমাকে ছেড়ে দিলেন, একদম রুমের বাইরে চলে গেলেন। আমি ওনার যাওয়ার দিকে এক পলক তাকিয়ে হাতের আঙ্গুল দিকে তাকালাম। আঙ্গুলের ঢোকায় পানি চিকচিক করছে। আমার বুঝতে অসুবিধা হলো না যে এটা ওনারই চোখের জল। ওনার রুম থেকে চলে যাওয়ার কারণটাও আমার কাছে অজানা নয়। উনি নিজের অনুভূতি লুকানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন। একটু পরেই মামনি রুমে আসলো, হাতে খাবারের প্লেট। আমাকে দেখে মুচকি হাসলো। প্রত্যুত্তরে আমি মৃদু হাসলাম। মামনি খাবারের প্লেটটা নিয়ে আমার পাশে বসলো। রুদ্র তোকে আজকাল চোখে হারাচ্ছে। মামনির কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মামনি আলতো হেসে বলে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। রুদ্র কোথায়? একটু আগে তো এখানেই ছিল। তুমি আসার কিছুক্ষণ আগেই রুম থেকে চলে গেলাম। এই ছেলেকে নিয়ে আর পারি না, কারো কথা শুনে না, নিজে যা বলে তাই ঠিক, কিন্তু তোকে নিয়ে ভীষণ পজিটিভ। আমার মনে হয় আমার ছেলেটা তোকে ভালোবেসে ফেলেছে। আমি মামুনির দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাই। মামুনি আলতো হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোকে পুকুর থেকে তুলে এনে পাগলের মতো চিৎকার করছিল। তোর জ্ঞান ফিরছিল না বলে পাগলামি করছিল, অস্থির হয়ে পড়েছিল। এর আগে আমি কখনো ওকে এতটা ডেসপারেট হতে দেখিনি। ডাক্তার আরাফাত এমন রুদ্র, যার মন নাকি পাথরের মতো, জটিল জটিল অপারেশন করতেও যার হাত কাঁপে না, তার নাকি আজকে একটা সামান্য ইঞ্জেকশন পুশ করতে হাত কাঁপছিল। পরে তোর আঙ্কেল ইঞ্জেকশন পুশ করে ভেজা জামা কাপড় নিয়ে তোর হাত ধরে বসেছিল। আমরা কেউ ঠেলে ওকে ড্রেস চেঞ্জ করাতে পাঠাতে পারিনি। রুদ্রের এক কথা, যতক্ষণ পর্যন্ত না তোর জ্ঞান ফিরছে ততক্ষণে সেখান থেকে এক পা নড়বে না। মামনি আমার দিকে খাবার বাড়িয়ে দিতেই আমি কাছুমাছু মুখ করে মামনির দিকে তাকালাম। উনি হয়তো এখনো খাওয়া দাওয়া করেননি। আমি কি করে খাই? মামনি আমাকে এইভাবে বসে থাকতে দেখে বলে, কি সমস্যা? খাচ্ছিস না কেন? চুপচাপ হা কর। মামনি, উনি কিছু খাননি? আমি কি করে ওনাকে রেখে? আমার কথা শেষ হওয়ার আগে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। মানুষগুলোকে ভালো করে দেখে বুঝতে পারলাম একটু আগে যারা এসেছিলেন। দাদু রুমে ঢুকতে ঢুকতে বললেন, কি গো নাতবো, আমার নাতিকে কিসের আসলে বাঁধছ? সে তো বউ ছাড়া কিছু বুঝে না, এই বুড়ো বউটাকেও ভুলে গেছে।
দাদুর কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। এভাবে কেউ বললে আমার ভীষণ লজ্জা লাগে। দাদু এসে আমার পাশে বসে, হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। লজ্জায় গাল দুটো তো লাল হয়ে গেছে। দোয়া করি সারা জীবন এমনি থাকো। তোদের ভালোবাসা অটুট হোক, কারণ নজর যেন না লাগে। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে যেমন বিশ্বাসের প্রয়োজন, তেমনি ভালোবাসারও প্রয়োজন হয়। রুদ্র ল্যাপটপে কাজ করছে আর আমি বিছানায় শুয়ে আছি। আমাকে চটপট করতে দেখে রুদ্র চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে, এমন চটপট করছো কেন? কথাটা বলতে বলতে রুদ্র আমার কপালের উপর হাত রাখে, অতঃপর আমার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, সবসময় তোমার কেয়ারলেসপনা আমার আর ভালো লাগে না। এত জোর তুমি আমাকে বলার প্রয়োজন মনে করলে না? রুদ্র আমাকে ছেড়ে দ্রুত ওষুধ নিয়ে আসেন। রীতিমতো আমাকে জোর করে খাইয়ে দেন। লাইট অফ করে এসে শুয়ে পড়লেন। আমাকেও টেনে শুইয়ে দিলেন। আলগোছা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। উনি ধমক দিয়ে বলে উঠলেন, কি হলো, ঘুমাচ্ছ না কেন? তোমার এখন রেস্ট নেওয়া প্রয়োজন। ঘুম আসছে না তো? আমার এখন আলাদা থাকা উচিত। আমার জ্বর হয়েছে, যদি এটা ভাইরাল ফিডার হয় সেটা আপনার জন্য সমস্যা, আপনারও হয়ে যাবে। আপনি আমার থেকে দূরে থাকুন। উনি একটানে আমাকে ওনার বুকের মাঝে নিয়ে যান। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। হুশ, আর কোনো কথা নয়, চুপচাপ ঘুমাও। হঠাৎই ওনার ফোনটা বেজে উঠল। উনি এখানে বসেই ফোনটা রিসিভ করলেন। ওনার একটা কথায় আমার কর্ণগোচর হলো, পিলিয়া মারা গেছে। কথাটা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। মাথাটা জিমজিম করছে, সব কিছু কেমন এলোমেলো লাগছে। পিলিয়া আপু মারা গেছে? কিভাবে? এটা আদৌ সত্যি? এটা কিভাবে সম্ভব? রুদ্র ফোনে কথা বলা শেষ করতে আমি রুদ্রর দিকে তাকালাম। আমি কিছু বলতে যাব, তার আগে রুদ্র আমার ঠোঁটের উপর আঙ্গুল রেখে চুপ করিয়ে দেয়। মোলায়েম কণ্ঠে বলে, তুমি অসুস্থ, তোমার রেস্ট প্রয়োজন এখন। তোমাকে টেনশন করতে হবে না। পিলিয়া কিভাবে মারা গেছে সেসব তোমার না ভাবলেও চলবে। শুধু মনে রাখবে, সমাজ থেকে আবর্জনা দূর হয়েছে। স্বার্থপর মানুষদের সাথে এমনই হওয়া উচিত। এখন চুপচাপ ঘুমাও। আমি ওনার কথার বিপরীতে আর কিছুই বললাম না। ওনাকে এখন কিছু বললেই ধমকে উঠবেন। পিলিয়া আপু মারা গেছে এটা শুনে খারাপ লাগছে, তবে একজন মানুষ হিসেবে পিলিয়া আপু আমার মামাতো বোন, এটার জন্য না। পিলিয়া আপু আমার সাথে অনেক অন্যায় করেছে, যা ক্ষমার অযোগ্য। আজকে আমরা ঢাকায় ফিরে এসেছি। আরও 2-1 দিন থাকার কথা ছিল, কিন্তু পিলিয়া আপুর মৃত্যুর সংবাদ শুনে ঢাকায় ফিরে আসা। পিলিয়া আপু স্বার্থপর হতে পারে, আমরা তো নই। পিলিয়া আপু হয়তো অনেক অন্যায় করেছে, কিন্তু আমরা তো মনুষ্যত্বহীন নই। তাই ঢাকায় ফিরে আসা। একটা কথা প্রচলিত আছে, কুকুর যদি তোমাকে কামড় দেয় তাহলে কি তুমিও কুকুরকে কামড় দিবে? ঢাকায় এসে প্রথমেই রওনা দিই পিলিয়া আপুদের বাসার উদ্দেশ্যে। বাসায় পৌঁছাতে শরীরের ভিতর কেমন যেন একটা করে উঠল। ভিতরটা অস্থির অস্থির লাগছে। নিজেকে স্থির রাখার প্রচেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। রুদ্র হয়তো আমার পরিস্থিতি বুঝতে পেরেছে, তাই তো পিছন থেকে এসে আমাকে ধরে আশ্বস্ত করেন। বাসায় প্রবেশ করতে মামির হৃদয় বিদারক কান্না কর্ণগোচর হয়। মামি চিৎকার করে করছে। মামির কান্না শব্দে নিচে সবার কান্নার শব্দ চাপা পড়ে গেছে। এই মানুষটার জন্যই এতক্ষণ ধরে ভীষণ কষ্ট হচ্ছিল। বারবার শুধু এটাই মনে হচ্ছিল, এই মানুষটা কিভাবে সহ্য করবে নিজের একমাত্র মেয়ের মৃত্যু। মামা আর পিলিয়া আপু আমাকে দেখতে না পারলেও মামি আমাকে ভীষণ আদর করত। মামির ভালোবাসার টানেই আমি এই বাসায় বারবার ছুটে আসতাম। রুদ্র আমাকে নিয়ে পিলিয়া আপুর ডেড বডির কাছে যান। আমার আর রুদ্রর পিছনে মামনি, আঙ্কেল, রিদি আপু, নিয়ম ভাইয়া সবাই এসেছেন। নিধিকে বাসায় রেখে আসা হয়েছে। পিলিয়া আপুর লাশটা দেখার পর আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কি ভয়ানক মৃত্যু হয়েছিল পিলিয়া আপুর। মুখ থেতলে গেছে, দেখতে ভয়ঙ্কর লাগছে। আমি ভয় পেয়ে পিছনে গেলাম। রুদ্র আমাকে শক্ত করে ধরে। আমি উল্টো করে রুদ্রের বুকে মুখ গুজে কেঁদে দিই। মামা সিঁড়ির কাজটাই বসেছিল। এতক্ষণ আমাদের লক্ষ্য না করলে এখন ঠিকই দেখতে পান। আমাদের দেখা মাত্রই আমাদের দিকে ছুটে আসেন। আমাকে ধাক্কা দিয়ে রুদ্র থেকে সরিয়ে দেন। রুদ্রর কলা চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলেন, আমি জানি তুমিই আমার মেয়েকে মেরেছ। পুলিশ অফিসার, একে অ্যারেস্ট করুন। তুমি ছোটবেলা থেকেই আমার মেয়েকে সহ্য করতে পারতে না,
আর এখন তো। রুদ্র নিজের কলারটা মামার হাত থেকে ছাড়ানোর আগে আব্বু এসে ধাক্কা দিয়ে মামাকে দূরে সরিয়ে দেন। আব্বু চিৎকার করে বলেন, অনেক সহ্য করেছি তোমাদের অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমার মেয়েকে কষ্ট দিয়েছি। এখন রুদ্রের বিরুদ্ধে আর একটা উল্টাপাল্টা কথা বললে এর ফল কিন্তু ভালো হবে না। নিজের মেয়েকে ভালো করে মানুষ করতে পারোনি, জেদি বজমেজাজি উগ্র মেয়ে ছিল। লাই দিয়ে দিয়ে মেয়েকে তো একেবারে মাথায় তুলে ফেলেছিলে। মেয়ের কোনো অন্যায় তো তোমার চোখে পড়তো না। তোমার মেয়ে ড্রিঙ্কস করে ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট করেছে। এখানে রুদ্র আব্বুকে ফিসফিস করে কিছু একটা বলেন, যেটা শোনার পর আব্বু চুপ করে যায়। রুদ্র 2 পকেটে হাত গুজে দিয়ে মামার দিকে তাকিয়ে বলেন, তো মিস্টার আহমেদ, আপনি কি যেন বলছিলেন? আমি আপনার মেয়েকে মেরেছি? আমি আপনার মেয়েকে ছোটবেলা থেকে সহ্য করতে পারতাম না, এটা একদম ঠিক কথা। ওর মতো অহংকারী মেয়েকে কারোরই সহ্য হবে না। আপনি কিছু একটা বলতে গিয়ে আটকে গেলেন। আপনি ফিলিয়া মারার কারণটা বলতে গিয়েও আটকে গেলেন। আচ্ছা, আপনি যখন বলতে পারছেন না, তাহলে আমিই বলছি। শুনুন পুলিশ অফিসার, মিস ফিলিয়া আমার ওয়াইফকে বারবার হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। সব পরিকল্পনা ব্যর্থ হওয়ায় আমার স্ত্রীর খাবারের সাথে বিষ মিশিয়ে মারতে চেয়েছিল। সেই পরিকল্পনাও সফল হয়নি আমার বন্ধুর জন্য। তাই ফিলিয়া সব রাগ খুব উবড়ে গিয়ে আমার বন্ধুর ওপর। ফিলিয়া এতটাই প্রতিহিংসা পরায়ণ যে আমার বন্ধুকেও হত্যা করার পরিকল্পনা করে। সেই পরিকল্পনায় সফল হয়ে গিয়েছিল। আপনারা তো জানেনই সে ব্যাপারটা। আপনিই তো আমার বন্ধুর কেসটা হ্যান্ডেল করেছিলেন, ডক্টর ইলানের কেস। লাস্ট মুহূর্তে কেউ একজন এসে ইলানকে হসপিটালে নিয়ে যায়। হসপিটাল থেকে ইলানকে কিডন্যাপ করে নিয়ে আটকে রাখেন। ইলান সেখান থেকে নিজের জীবন নিয়েও কোনো মতে পালিয়ে আসে। মিস্টার আহমেদ, আমি ইচ্ছে করলে আপনার মেয়ের বিরুদ্ধে কতগুলো কেস ঠুকে দিতে পারতাম। আপনার ধারণা আছে আমি ওকে বাঁচার জন্য সুযোগ দিয়েছিলাম, কিন্তু ফিলিয়ে নিজেই সেই সুযোগটা কাজে লাগায়নি। মামা এবার অফিসারকে উদ্দেশ্য করে বলেন, অফিসার, আপনার হয়তো আর বুঝতে বাকি নেই আমার মেয়ের অ্যাক্সিডেন্ট এই ছেলেই করিয়েছে। এই ছেলের কথার দ্বারাই তো প্রমাণ হয়ে গেছে। আপনি অ্যারেস্ট করুন। আপনার কথায় তো আমি ওনাকে অ্যারেস্ট করব না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? নেই তো। আপনার কথায় আমি একজন ভদ্রলোককে হ্যারাস করতে পারি না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ডাক্তার রুদ্র গত 2 দিন ধরে ঢাকার বাইরে ছিলেন। আপনার মেয়ে ড্রাঙ্ক ছিল, আউট অফ কন্ট্রোল হয়ে অ্যাক্সিডেন্ট করেছেন। এখানে ডাক্তার রুদ্রর কোনো হাত নেই। ফিলিয়াপুর মৃত্যুর আজকেই 2 দিন হয়ে গেছে। ওই 2 দিন ফিলিয়াপুর জানাজার পরই আমরা চলে আসি। আমার হাতের কলমটায় টান পড়ায় আমার ভাবনায় ছেদ পড়ে। রুদ্র কর্কশ গলা শুনে মাথা তুলে রুদ্রর মুখের দিকে তাকায়। তোমাকে কতদিন বলেছি না কলম কামড়াবে না? এটা বদ অভ্যাস। আমি কি সবসময় কলম কামড়াই? টেনশন হলে একটু কামড়াই। তো এত কিসের টেনশন তোমার? ফিলিয়াপুর মৃত্যুটা আমার স্বাভাবিক মনে হচ্ছে না। আমরা যা দেখছি আসলে তা নয়। কিছুটা আছে যা আমাদের সবার দৃষ্টির আড়ালে রয়ে গেছে। পড়াশোনা তো সব বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছ। পড়াশোনায় মনোযোগ দাও। এসব কথা তোমাকে না ভাবলেও চলবে। এই ছোট মাথায় এত চাপ নিও না। আর হ্যাঁ, নেক্সট টাইম কলম কামড়াবে না। টেনশন হলে কি করব? রুদ্র আমার কর্ণপাত না করে চলে গেল। বেশ বুঝতে পারছি রুদ্র আমার কাছ থেকে কিছু আড়াল করছে, কিন্তু সেটা কি আমাকে জানতেই হবে। আব্বুর সাথে একবার দেখা করা দরকার। আব্বু, আমি তোমার কাছ থেকে কিছু জানতে চাই। আমার কিছু প্রশ্ন ছিল যেগুলোর উত্তর আজকে আমার চাই। আজকে আমার সব প্রশ্নের উত্তর তুমি দিবে। বলো। তোমাকে আমি আগেই বলতে পারছি না প্রশ্নের উত্তর দিব কিনা। আগে তোমার প্রশ্নগুলো শুনি, তারপর ভেবে দেখব উত্তর দেওয়ার কথা। আব্বু প্লিজ না করো না। এই প্রশ্নগুলোর উত্তর জানা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আব্বু, আমি ছোটবেলা থেকে দেখে আসছি তুমি ভাইয়া এবং আমার থেকেও বেশি ফিলিয়া আপুকে প্রায়োরিটি দিয়ে এসেছো। কিন্তু কেন? এমনটা নয় যে আমরা জানি না যে তুমি আমাদের ভালোবাসো। আমরা জানি তুমি আমাদের ভীষণ ভালোবাসো, নিজের থেকেও বেশি আমাদের ভালোবাসো।
আমাদের জন্য হাসতে হাসতেও নিজের জীবনটা দিয়ে দিতে পারো, কিন্তু তুমি কেন ফিলি আপুর সামনে দেখাতে তুমি আমাদের ভালোবাসো না? আমার এবং ভাইয়ার প্রিয় জিনিসগুলো যদি ফিলি আপু ভালো লাগতো তাহলে তুমি সেগুলো ফিলি আপুকে দিয়ে দিতে। আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল যে ছেলের, ওই ছেলের আমার সাথে বিয়ে ভেঙে দিয়ে ফিলি আপুর বিয়ে করার সিদ্ধান্ত নিল, তবুও তুমি কিছু বললে না, চুপচাপ সব কিছু মেনে নিলে, বিনা বাধায় ওদের এঙ্গেজমেন্ট হয়ে যেতে দিলে। ভাইয়া রিয়েক্ট করেছিল বলে তুমি ভাইয়াকেও থামিয়ে দিলে। এই নয় যে আমি রুদ্রর সাথে অসুখী, রুদ্রের মতো মানুষ হয় না, ওনাকে পেয়ে আমার জীবন পরিপূর্ণ হয়ে গেছে। আমি অনেক ভাগ্যবতী ওনার মতো একজন লাইফ পার্টনার পেয়েছি। কিন্তু আব্বু, আমার প্রশ্নের উত্তরগুলো জানা খুব প্রয়োজন। প্লিজ আব্বু, আজকে সব বলো। তুমি এখন বড় হয়েছো, সব কিছু জানার অধিকার তোমার আছে। তোমার মামাকে দেখে যা মনে হয় তোমার মামা আসলে তেমন নয়। উনি ভীষণ অহংকারী একজন মানুষ, ফিলিয়ার মতোই স্বার্থপর। বাবা মায়ের গুণগুলোই তো সন্তান পায়। পিলিও তোমার মামার মতোই জেদি আর একরোখা, নিজের জেদ বজায় রাখার জন্য সব কিছু করতে পারে, কাউকে খুন করতেও পিছপা হবে না। যেমনটা ফিলিয়ে নিজের জেদ বজায় রাখার জন্য তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তোমার বয়স যখন 3 তখন তোমার একটা খেলনা ফিলিয়া কেড়ে নিয়েছিল, সেটার জন্য তুমি চিৎকার করে কাঁদছিলে। ফিলিয়া বদমাজেজি আর অহংকারী থাকায় রুদ্র ওকে সহ্য করতে পারত না। রুদ্রের পিছন পিছন সবসময় তুমি থাকতে, রুদ্রকে ছাড়া তুমি কিছুই বুঝতে না। তুমি ছোটবেলায় দেখতে অনেকটাই পুতুলের মতো ছিলে। তুমিই ছিলে রুদ্রের খেলার সাথী। পুতুল, তোমাকে খাইয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া সব রুদ্র করতো। ফিলিয়াকে সহ্য করতে পারতো না, আর ফিলিয়া তোমাকে কাঁদাচ্ছে এটা দেখে রুদ্র ভীষণ রেগে যায়। ফিলিয়ার হাত থেকে খেলনাটা কেড়ে নিয়ে ফিলিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটা নিয়ে তোমার মামা ভীষণ রাগারাগি করে, রীতিমতো তেড়ে আসে রুদ্রকে মারার জন্য। তোমার আঙ্কেল তোমার মামার অসভ্যতাম দেখে রেগে চলে যান রুদ্রকে নিয়ে। তোমার মামার সাথে সব সম্পর্ক নষ্ট করে দেন, কিন্তু আমি চাইলেও সেটা করতে পারতাম না। আমার মাথায় ছিল তখন ঋণের বোঝা। তোমার মামার কাছ থেকে লাখ লাখ টাকা আমি ধার নিয়েছিলাম, তাই তো তোমার মামার সব অন্যায় আবদার আমার মেনে নিতে হতো। তোমার মামার আবদার মেনে না নিলে আমাকে তোমাদের নিয়ে গাছতলায় গিয়ে দাঁড়াতে হতো। তখন তোমাদের জীবনটা এত সুন্দর হতো না। এঙ্গেজমেন্টের দিন চুপ থাকার কারণ কি এটাই ছিল? না, অনেক আগেই আমি তোমার মামার সব টাকা ফেরত দিয়ে দিয়েছি। তোমার মামা আমাকে বলেছিল আমি যদি কোনো রকম সিন ক্রিয়েট করার চেষ্টা করি তাহলে তোমাকে আর তোমার ভাইকে মেরে ফেলবে। আমি জানতাম তোমার মামার জন্য এসব কিছু অসম্ভব নয়। পিলিয়ার অন্যায় আবদার পূরণ করার জন্য তোমার মামা সব কিছু করতে পারে, সেই ভয়ে আমি চুপ ছিলাম, আর শাওনকেও কোনো রকম সিন ক্রিয়েট করতে দিইনি। রুদ্র এসব কিছু জানে? হ্যাঁ, আমি বলেছি কিছুদিন আগে। পিলিয়াপুর অ্যাক্সিডেন্ট কি রুদ্রই করিয়েছে? না, কিন্তু আমার মনে হয় ফিলিয়ার মৃত্যুর পিছনের রহস্য রুদ্র জানে, কিন্তু সবার সামনে সেই রহস্য ফাঁস করতে নারাজ। আচ্ছা আব্বু, আমি আসি। এখনই চলে যাবি? হ্যাঁ, এখান থেকে কলেজে যেতে হবে। আজকে তো কলেজে যাওয়া হলো না, তাই তো এর কাছ থেকে সব নিব, নোট নিব, দেন বাসায় যাব। একা যাবি? আমিও তোর সাথে যাই, চল। না, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আব্বু, তোমার পিচ্ছিটা আর পিচ্ছি নেই, সে এখন বড় হয়ে গেছে, একা পথ চলতে পারে। বাবা মার কাছে সন্তান কখনো বড় হয় না। তুই তো আমার পিচ্ছি রাজকন্যা, সাবধানে যাবি, আর পৌঁছে আমাকে একটা ফোন দিবি। আমি মাথা নেড়ে সায় দিলাম। আম্মুর সাথে দেখা করে বাসা থেকে বের হয়ে এলাম। রাস্তা দিয়ে যেতে যেতে ভাইয়াকে মেসেজ করে দিলাম, এবার ভাইয়ার মনের প্রশ্নগুলোর উত্তর মিলবে। বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেল। বাসায় এসে আগে শাওয়ার নিয়ে নিলাম, ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিলাম। পাক্কা 1 ঘন্টা জ্যামের জন্য আটকেছিলাম, বিরক্তির চরম মাত্রায় পৌঁছে গিয়েছিল। টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হতেই কয়েকবার কেউ দরজায় নক করলো। হাতের টাওয়ালটা ছেড়ে রেখে দরজার দিকে অগ্রসর হলাম। দরজা খুলে দিতেই মামনি আমার দিকে নিজের ফোনটা বাড়িয়ে দিল। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে মামনির দিকে তাকাই। রুদ্র ফোন করেছে, নে কথা বল। মামনির সামনে রুদ্রের সাথে কথা বলবো ভাবতেও আমি
জানি কেমন লজ্জা লাগছে। আমি নিজেকে দাতস্থ করে ফোনটা হাতে নিলাম। ফোনটা কানের কাছে নিতেই নিঃশ্বাসের আওয়াজটা ছাড়া আর কিছু শুনতে পেলাম না। আমি হ্যালো বলতেই রুদ্র ফোন কেটে দিল। কি থেকে কি হলো কিছুই আমার বোধগম্য হলো না। আমি মামুনির দিকে ফোনটা বাড়িয়ে দিলাম। কি হলো? রুদ্র ফোন কেটে দিয়েছে। রুদ্র তো তোর ওপর ভীষণ রেগে আছে। তুই তো রুদ্রকে বলেই ওই বাসায় যেতে পারতি। কলেজের নাম করে কেন গেলি? রুদ্র তোকে ফোন করতে করতে অস্থির হয়ে উঠেছিল, কিন্তু তোর ফোনে কিছুতেই কল ঢুকছিল না। পরে ত্রয়ীকে কল করে জানতে পারে তুই তোদের বাড়িতে গিয়েছিস। এটা জানার পরেই তোদের বাসায় যেতে চেয়েছিল, কিন্তু হসপিটাল থেকে কল আসায় হসপিটাল চলে যেতে হয়েছে। আবার নিশ্চয়ই ঝগড়া করেছিস। তোদের দুজনকে নিয়ে আর পারি না। একসাথে থাকলে সারাদিন ঝগড়া করবি, আর দূরে গেলে দুজন দুজনকে চোখে হারাস। মামুনি বকবক করতে করতে চলে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। আঙ্কেল কিছুদিনের জন্য চট্টগ্রাম গিয়েছে। মামুনির শরীর খারাপ লাগছিল, তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আমি রুদ্রের জন্য অপেক্ষা করছি। রুদ্র এখনো বাসায় ফিরেনি। ড্রয়িং রুমে বসে পড়ছিলাম। হঠাৎ করে কলিং বেল বেজে ওঠায় তাড়াতাড়ি করে উঠতে গিয়ে সোফা থেকে ঠাস করে পড়ে গেলাম। তেমন একটা ব্যথা পায়নি। তাড়াতাড়ি করে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতে রুদ্র হুড়মুড় করে ঢুকে পড়ে হাতে থাকা ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয়। আমার বাহু দুটো খুব শক্ত করে চেপে ধরে রাগে হিসিয়ে বলে, তোমার আমাকে মানুষ মনে হয় না? আমার সাথে যা ইচ্ছে তাই করা যায়, তাই না? তুমি কেন বুঝতে পারো না তোমার জন্য কারো চিন্তা হয়? তোমার চিন্তায় কেউ অস্থির হয়ে ওঠে? তোমার এক মুহূর্ত না দেখতে পারলে আমার বক্ষস্থল চিনচিন ব্যথা হয়। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসে। সারা পৃথিবী এলোমেলো হয়ে যায়। প্রথম দিকের কথাগুলো উনি রেগে বললেও পরে ওনার কণ্ঠে রাগের কোনো অস্তিত্বই ছিল না। একরাশ ভালোবাসার অনুভূতি, অপ্রকাশিত ভালোবাসা। ভালোবাসলেই তা মুখে বলতে হবে তা নয়। নিজের কর্মের মাধ্যমে অপর পাশের ব্যক্তিটাকে নিজের ভালোবাসা বোঝানো সম্ভব। আমার এক হাত ওনার বুকের বা এক পাশে রাখলাম। এবার উনি একদম স্থির হয়ে গেলেন। অনিমেষ তাকিয়েছেন আমার চোখের দিকে। ফলক ফেলতেও যেন ভুলে গেলেন। গত 10 মিনিট যাবৎ ইফাত স্যারের রুমে বসে আছে, কিন্তু স্যার আসার কোনো খবরই নেই। ইফাত স্যার ওনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমাকে ডেকে নিয়ে আসছে। ওনার অ্যাসিস্ট্যান্ট আমাকে এখানে আসতে বলে চলে গেছেন। স্যার একটা ইম্পর্ট্যান্ট কাজে গিয়ে সে এখনই চলে আসবে। আমাকে অপেক্ষা করতে বলছে। এই 10 মিনিট আমি বিরক্ত হয়ে গিয়েছি। সারা রুম জুড়ে পায়চারি করছি। আজকে ত্রয়ীটাও আসেনি, তাই আমার একা একাই বের হতে হচ্ছে। ত্রয়ী এখানে থাকলে সারা রুমটাতেও বাজার বানিয়ে ফেলতো। আরও 20 মিনিট 5 মতো অপেক্ষা করার পর স্যারের দেখা পেলাম। স্যারকে দেখে আর ঘোড়ার ডিম দেখা আমার কাছে এক মনে হচ্ছে। অপেক্ষা জিনিসটা আমার বরাবরই বিরক্ত লাগে। স্যার কেবিনের দরজা ঠেলে ঢুকতে ঢুকতে বলেন, সরি ফর লেট। সরি এগেন তোমাকে অপেক্ষা করানোর জন্য। একটা কাজে আটকে গিয়েছিলাম। আমি নিজের বিরক্তিটা প্রকাশ না করে আলতো হেসে বললাম, ইটস ওকে স্যার, সরি বলার দরকার নেই, কাজ তো থাকতেই পারে। স্যার নিজের গায়ে অ্যাপ্রনটা খুলতে খুলতে বললেন, এজন্যই তোমাকে এতটা ভালো লাগে। তুমি সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নাও। অন্যের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করো। ইফাত স্যারের কথা শুনে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম। তবুও মেকি হেসে বললাম, স্যার কেন ডেকেছিলেন? ও হ্যাঁ, বসো বলছি। আমি ইফাত স্যারের বিপরীত পাশে চেয়ারটা টেনে বসে পড়লাম। তুমি হয়তো ভুলে গেছো, তুমি আমাকে একটা টপিক বুঝিয়ে দেওয়ার কথা বলেছিলে। আমি সময়ের অভাবে ওই টপিকটা নিয়ে আলোচনা করার সময় পাইনি। তো গতকাল আমি ওই টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু তুমি প্রেজেন্ট ছিলে না। স্টুডেন্ট কোনো টপিক বুঝতে না পারলে সেটা বুঝিয়ে দেওয়া আমার কর্তব্য। তোমাকে ওই বিষয়টা বোঝানোর জন্যই ডাকা। ধন্যবাদ স্যার, আমি ওই টপিকের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। চলো ক্যান্টিনে যাই। কেন স্যার? সকাল থেকে এখনও খাওয়া হয়নি। লাঞ্চ করতে করতে না হয় তোমাকে ফলটা বুঝিয়ে দিব। তোমার কোনো সমস্যা আছে? আমি এবার অস্বস্তিতে পড়ে গেলাম। এভাবে একজন টিচারের সাথে তো ক্যান্টিনে বসা যায়? ব্যাপারটা নিঃসন্দেহে অস্বস্তিকর। যদি রুদ্র আমাদের দুজনকে একসাথে ক্যান্টিনে দেখে, তাহলে তো তুলো কালাম কাণ্ড বাঁধিয়ে দিবে।
তৎক্ষণাৎ রিয়েক্ট না করলেও পরে আমার উপর ঘূর্ণিঝড় চালিয়ে দিবে। স্যারকে না করে দিব, কিন্তু স্যারের মুখের উপর তো এভাবে না করা যায় না, এটা বেয়াদবি হয়ে যাবে। অগত্যা স্যারের সাথে ক্যান্টিনে যাওয়ার জন্য পা বাড়ালাম। খুব মনোযোগ দিয়ে স্যারের কথাগুলো শুনছিলাম। হুট করে আমার ফোনটা বেজে ওঠায় আমি একটু অপ্রস্তুত হয়ে পড়ে ব্যাগ থেকে ফোন বের করে দেখি রুদ্র কল দিয়েছে। কলটা কেটে দেওয়ার সাথে সাথে আবার বেজে ওঠে। আমি স্যারের দিকে তাকাতে স্যার ইশারায় ফোনটা রিসিভ করতে বলল। আমি জোরপূর্বক হেসে ফোনটা রিসিভ করে হ্যালো বলতে অপর পাশ থেকে রুদ্রর কর্কশ কণ্ঠ কর্ণগোচর হলো। তোমার সাহস হলে কি করে আমার ফোন কেটে দেওয়ার? ক্যান্টিনে বসে দাঁত কেলানোর সাহস আমি বের করব। 5 মিনিটের মাঝে আমি তোমাকে আমার গাড়ির ভিতর দেখতে চাই। কথাগুলো বলতে দেরি হলো, কিন্তু ওনার ফোনটা কাটতে দেরি হলো না। আমি ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লাম। উনি যে আমার উপরে ভীষণ রেগে আছেন সেটা আমার ওনার কণ্ঠস্বর শুনেই বোঝা গেছে। উনি আমাদের দুজনকে একসাথে দেখে জেলাসিতে জ্বলে ফুড়ে যাচ্ছেন। ইফাত স্যারের প্রশ্ন শুনে বিস্মিত হলাম। বয়ফ্রেন্ড ফোন দিয়েছিল? মুখ দিয়ে হুট করে বেরিয়ে এলো না বোধক শব্দটা। নিজের দেওয়া উত্তরে নিজেই চমকে উঠলাম, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিলাম, কারণ আমি তো মিথ্যা বলিনি। রুদ্র তো আমার বয়ফ্রেন্ড নয়, হাজবেন্ড। ইফাত স্যার আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওনার দিকে তাকাতেই আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকালাম। অস্বস্তি নিয়ে পট করে দাঁড়িয়ে গেলাম। অতঃপর আমতা আমতা করে বললাম, স্যার আজকে আমি আসি, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, পরে আরও দেরি হয়ে গেলে মামনি টেনশন করবে। স্যার তাহলে আমি আসি। আচ্ছা যাও, আসসালামু আলাইকুম। আমি ওনার কথা না শুনে ব্যাগটা নিয়ে একছুটে ক্যান্টিন থেকে চলে এলাম। এত কিসের হাসাহাসি ডক্টর ইফাতের সাথে? আমার সাথে যখন কথা বলো তখন তো মনে হয় মুখে করলা দিয়ে রাখছে। তেরা কথা ছাড়া ভালো কথা বেরই হয় না। তুমি ইফাতের সাথে ক্যান্টিনে কেন বসেছিলে? আনসার মি। আমি ওনার এক হাতের উপর হাত রেখে বললাম, আমাকে নিয়ে জেলাস ফিল করার দরকার নেই, আমি তো আপনারই। ইফাত স্যার শুধু আমাকে একটা টপিক বুঝিয়ে দিচ্ছিলেন, এছাড়া আর কিছু না। ইফাতের কাছে কেন তুমি পড়া বুঝবে? তোমাকে বললে আমি পড়া বুঝিয়ে দিতাম না? আমার নিজের কপালে নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে। উনি রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। উনি ভুলে গিয়েছেন ইফাত স্যার আর উনি দুজনেই আলাদা 2 সাবজেক্টের টিচার। উনি কলেজের বিষয়টা নিয়ে এখনও রেগে আছেন। একটু আগেও টমকে রেখে গেলেন। আমাদের কাজের মহলের সবচেয়ে বেশি ঘাটতেরা উনি। একবার যে বিষয়টা ঠিক করেন বা কোনো কিছুতে না করলে সেটার হাঁ করার বাধ্য কারণে ইফাত স্যারের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে, না হলে রুদ্র আবার রিয়েক্ট করে বসবে। আনমনে বইয়ের পাতায় নজর দিচ্ছিলাম। রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে টাওয়ালটা রেখে আবার রুমে আসেন। আমি ওনাকে দেখে বলে উঠলাম, ডাক্তারবাবু, আপনার মনে হয় না আপনি দিন দিন হিংসুটে হয়ে যাচ্ছেন? উনি কিছু না বলে আমার হাত থেকে টান দিয়ে বইটা নিয়ে নিলেন। সনপনে বইটা টেবিলের উপর রেখে দিলেন। কোনো রকম বাক্য ব্যয় না করে দপ করে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। আকস্মিক ঘটনায় আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কিছু বলার শক্তিটুকুও হারিয়ে ফেললাম। আমি আমার বউকে নিয়ে হিংসা করছি, অন্যর বউকে নিয়ে নয়। নিজের বউকে নিয়ে হিংসা না করলে কি বন্ধুর বউকে নিয়ে হিংসা করব? সুন্দরী বউকে অন্য কারো পাশে দেখলে তো হিংসা হবেই। উনি আমার হাতটা নিয়ে ওনার মাথার উপর রাখলেন। নিবৃতে আমার উদরে মুখ গুজে দিলেন। আকস্মিক ওনার স্পর্শে আমি বরফের মতো জমে গেলাম। নড়াচড়া করার শক্তিটুকুও হারিয়ে ফেললাম। ওনার প্রতিটি নিঃশ্বাস আমার উদর ছুঁয়ে যাচ্ছে। আমার দৃষ্টি এলোমেলো হয়ে আসছে। ওনার বাকি কথাগুলো আর কর্ণপাত হলো না। আমি অস্বস্তিতে হাঁসফাঁস করছি। আমি চট করে ওনার মাথাটা আমার কোল থেকে নামিয়ে দূরে সরে গেলাম। উনি শোয়া থেকে উঠে দাঁড়িয়ে আমার দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে দুগ্ধ পা ফেলে চলে গেলেন। আমি ওনার যাওয়ার দিকে নিবৃতে তাকিয়েছি। উনি কি আমার উপর রাগ করলেন? কিন্তু আমি কি করতাম? আমি তো ওনার এমন স্পর্শে অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। উনি কাউচে বসে গভীর মুখে কিছু পেপারস দেখছিলেন। আমি ওনার পাশে বসে পড়লাম। একটু দূরত্ব রেখেই বসেছি। নানাভাবে ওনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি, কিন্তু উনি আমাকে পাত্তাই দিচ্ছেন না।
ওনার ধ্যান জ্ঞান সব এখন ওনার হাতে থাকা পেপারসের মাঝে। আমি হালকা কেসে ওনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলাম। উনি ফিরেও তাকালেন না। আমি আশাহত হলাম। উনি এমন একটা ভাব করছেন যেন ওনার হাতে থাকা পেপারসগুলো থেকে চোখ সরালেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি দুজনের মাঝে দূরত্ব গুছিয়ে ওনার গা ঘেঁষে বসে পড়লাম। ওনার বাম হাতটা টেনে ধরলাম। উনি এবার আমার দিকে ফিরে তাকালেন, গম্ভীর গলায় বলে উঠলেন, সমস্যা কি? ডিস্টার্ব কেন করছো? কথাটা বলেই উনি আমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলেন। আমি ওনার দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বললাম, আপনি আমার সাথে এমন করছেন কেন? আপনি কি আমার উপর রেগে আছেন? উনি আমার দিকে না তাকিয়ে ফাইলপত্র ঘাঁটতে ঘাঁটতে উত্তর দিলেন, হঠাৎ তোমার কেন মনে হলো আমি তোমার উপর রেগে আছি? তখনকার বিষয়টা নিয়ে আমি আর কিছু বলার আগেই উনি বলে উঠলেন, আমি ছোটোখাটো বিষয় নিয়ে রাগ করি না। এখন আর আমাকে ডিস্টার্ব করো না, যাও পড়তে বসো। আমি বিনা বাক্যে বেয়ে ওনার পাশ থেকে উঠে চলে এলাম। স্টাডি টেবিলের চেয়ারটা টেনে দফ করে বসে পড়লাম। বাজ করা বইয়ের মাঝ থেকে একটা বই টেনে নিলাম। ইফাচারের অর্ধেক বোঝানো টপিকটা বোঝার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, কিন্তু পড়াতে কিছুতেই মনোযোগ বসাতে পারছি না। ওনার অবহেলাগুলো যে আমায় বড্ড পড়ায়। ওনার একটা তুচ্ছ কথাও যে আমার ভিতরটা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, সেটা কি উনি বুঝতে পারেন না? আমি মাথা নিচু করে পড়ছিলাম। উনি নিঃশব্দে এসে আমার পাশে বসলেন। আমার সামনে থেকে বইটা টেনে নিজের কাছে নিলেন। দক্ষতার সাথে পুরো বিষয়টা আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। নিশ্চুপ ভঙ্গিমাতে পুরো বিষয়টা বুঝে নিলাম। আমি একবারের জন্য ওনার দিকে তাকাইনি। বুঝানো শেষ, উনি গম্ভীর গলায় বললেন, নেক্সট টাইম কোনো টপিকস না বুঝলে আমার কাছে আসবা। অন্য কোনো ছেলের আশেপাশেও ঘেসবা না, যতই সে তোমার স্যার হোক। উনি আর কোনো বাক্য ব্যয় না করে রুম থেকে চলে গেলেন ডিনার করার জন্য। আমি ওনার পিছু পিছু ছুটলাম। ডিনার শেষে মামনির সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে এলাম। রুমে এসে একটু বেশিই অবাক হলাম। উনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু ওনার পাশে কোনো কোলবালিশ নেই। উনি নিজে থেকে সরিয়েছেন। এটাও অসম্ভব। হয়তো উনি ভুলে গেছেন। আমি কাউসের উপর থেকে কোলবালিশটা নিয়ে এসে বিছানার মাঝ বরাবর রেখে দিলাম। আমি বিছানায় উঠে বসতে উনি দপ করে চোখ খুলে ফেললেন। নিজের পাশে কোলবালিশ আবিষ্কার করে হয়তো উনি ঈষৎ রেগে গেলেন। এক ঝটকায় কোলবালিশ দূরে ছুঁড়ে মারলেন। কর্মকাণ্ডে আমার মুখ হা হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে বললাম, এটা আমি কি করলেন? কোলবালিশটা ছুঁড়ে মারলেন কেন? তোমার সাহস কি করে হয় এই থার্ড পার্সনটাকে এখানে রাখার? এতদিন তো এটাই আপনার জানু সোনা কলিজা ছিল, আজকে এটা থার্ড পার্সন হয়ে গেল। আমি ভাবলাম আপনি হয়তো কোলবালিশটা মাঝখানে রাখতে ভুলে গেছেন। তোমাকে এত ভাবতে কে বলেছে? ভেবেছিলে যখন এটা ভাবতে পারলে না আমি ইচ্ছে করে সরিয়ে রাখছি? আমি হুশ, আর কোনো কথা নয়। উনি আমার হাত ধরে টেনে শুইয়ে দিলেন। উনি আমার অতি সন্নিকটে এসে শুয়ে পড়েন। আরেকটু ঘনিষ্ঠ হয়ে উনি আমাকে এক হাতে জড়িয়ে ধরেন। আমার শরীর বরফের ন্যায় জমে গেল। শির দ্বারা শীতল বাতাস বয়ে গেল। বিস্ময়ে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। ওনার চোখের চাহনিতে শীতল, ওনার গাঢ় কালো রঙের ঠোঁটের চোখের মনের দিকে তাকিয়ে আমার ঘোর লেগে গেল। ওনার চোখের পলক পড়তেই আমার ঘোর কেটে গেল। ওনার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিলাম। দৃষ্টি এলোমেলো হয়ে আসছে। দ্বিতীয়বারের মতো ওনার এই বেসামাল প্রখর চোখের দিকে তাকানোর সাহস আমার নেই। ওনার কাছ থেকে ছাড়া পাবার জন্য নড়াচড়া করতে উনি প্রখর কণ্ঠে বলে উঠলেন, একদম নড়াচড়া করবে না, যেভাবে আছো এভাবেই থাকবে। নিজেও ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। কথাটা বলেই উনি চোখ দুটো বন্ধ করে নিলেন। কিন্তু আমার চোখ জোড়া বন্ধ হলো না। আমার দৃষ্টি ওনার এলোমেলো চুল আর ওনার চোখ জোড়াতেই আটকে গেছে। কিয়ৎক্ষণ অতিবাহিত হলো। সময় অতিবাহিত হচ্ছে, সেই সাথে ঘুরছে ঘড়ির কাঁটা রাত 11টার ঘর পেরিয়ে 12টার ঘরে পা দিয়েছে। কিন্তু আমার চোখে ঘুম নেই। আমার দৃষ্টি আটকে গেল ওনার কানের পাশে কালো কুচকুচে তিলটায়। দৃষ্টি বেসামাল হয়ে আসছে, চেয়েও চোখ ফেরাতে পারছি না। উনি তো এখন ঘুমিয়ে আছেন। ওনার তিলটা একটু ছুঁয়ে দেয়, তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আমার উষ্ঠচড়া যদি ওনার তিলটা স্পর্শ করে দেয়, তাহলে কি খুব বড় অন্যায় হয়ে যাবে? আজকে আর নিজেকে আটকাতে পারলাম না। দুজনের মাঝে দূরত্ব ক্ষীণ হয়ে আসলে দুজনের এতটাই কাছে যে ওনার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস আমার নাক মুখ চোখ
ছুঁয়ে যাচ্ছে। আমি মাথাটা উঁচু করে পরপর 3টা চুমু খেলাম ওনার কানের পাশের কালো তিলটায়। অতঃপর ওনা থেকে একটু দূরত্ব বজায় শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিলাম। ঘরমান্ত শরীর নিয়ে কলেজ থেকে ফিরে ওয়াশরুমে চলে গেলাম শাওয়ার নেওয়ার জন্য। রুদ্র আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেছেন, আর উনি গিয়েছেন ইলান ভাইয়াদের বাসায়। মামুনি ইলান ভাইয়াদের পরিবারের সবাইকে লাঞ্চে করার জন্য দাওয়াত করেছেন। ইলান ভাইয়া এতদিন ধরে আসবো করেও শেষ মুহূর্তে বেঁকে বসেছেন। উনি এতটা রাস্তা ড্রাইভ করে আসতে পারবেন না। ওনার হাত পা নাক মুখ সব ব্যথা করছে। এতটা রাস্তা ওনার পক্ষে ড্রাইভ করে আসা অসম্ভব। উনি যে আলসেমির জন্য আসতে চাচ্ছে না সেটা রুদ্র ভালো করেই বুঝতে পেরেছিল। তাই তো রুদ্র আনতে গেছে। বেশ সময় নিয়ে শাওয়ার নিলাম। ওয়াশরুমের দরজায় নক করতেই মাথায় টাওয়াল পেঁচি বেরিয়ে এলাম। উনি ওয়াশরুমে ঢুকতে দাঁত কটমট করতে করতে কিছু একটা বললেন, কিন্তু আমার কর্ণগোচর হলো না। আমি পরিপাটি হয়ে সবার সাথে দেখা করতে গেলাম। সবার সাথে কুশল বিনিময় করলাম। রুনা আপু 6 মাসের অন্তঃসত্ত্বা। তার দরুন রুনা আপুর পেটটা অনেকটাই ফুলে উঠেছে। ইলান ভাইয়ের আম্মু হাসতে হাসতে মামুনিকে উদ্দেশ্য করে বলে, ভাবি আমার আর তর সইছে না। কবে যে বাচ্চাটা পৃথিবীতে আসবে আর আমি ওকে নিয়ে খেলবো। প্রহর যেন কাটছেই না। এখনই তো নাতি নাতনি নিয়ে খেলার বয়স। আমার আর মায়ের এখন আর বাচ্চা বৌমাকে নিয়ে খেলা আমার আর মায়ের এখন বাচ্চা বউকে নিয়ে খেলার বয়স। উনি চুলে হাত চালিয়ে সোফায় আয়ুষভঙ্গিতে বসতে বসতে কথাটা বললেন। আমি ওনার কথাটা শোনা মাত্রই রাগে ফুঁসে উঠলাম। রাগে নাক ফুলিয়ে বললাম, আমাকে একদম বাচ্চা বলবেন না। আমি মোটেও বাচ্চা নই। তুমি তো বাচ্চাই। তুমি জানো না 18 বছরের নিচে সবাই শিশু। আমার বয়স মোটেও 18 বছরের নিচে না। আমার বয়স 18 বছর 10 মাস 28 দিন 4 ঘন্টা। মাঝখান থেকে ইলান ভাইয়া রসিকতা সুরে বলে, তুমি বাচ্চা হবে কেন? তুমি তো 45 বছরের যুবতী। আমি গাল ফুলি ইলান ভাইয়ার দিকে তাকাই। তারপর দুধদা পা ফেলি নিজের রুমে চলে আসি। ছাদের রেলিংয়ের উপর বসে আছে। আমার দৃষ্টি ওই দূর আকাশের জলমল করা তারার দিকে। ইলান ভাইয়ারা কিছুক্ষণ আগেই চলে গেছে। আমার পেছনে রুদ্রর উপস্থিতি অনুভব করতে পারছি। রুদ্র আমার হাত ধরে ফেললেন। আমাকে রেলিং থেকে নামানোর আগেই বলে উঠলেন, প্লিজ একটু থাকি না। প্রতিদিন তো আর বসি না। আমার নিজের উপর ভরসা আছে। এখান থেকে পড়ব না। উনি নিঃশব্দে পিছন থেকে এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমি ওনার কাজে মুচকি হাসলাম। ওনার দিকে না তাকিয়ে বুঝতে পারছি উনি আমার দিকেই তাকিয়েছেন। উনি গলা স্বর নিচু করে বললেন, মন খারাপ? তাহলে এমন করছে কেন? কেমন উদাসীন নিস্তব্ধ? আমি জানি তোমার মন খারাপ থাকলে এখানেই এভাবে বসে থাকো। আজকে আমার একটু মন খারাপ না। আমি তো নিজের জীবনের হিসাব মিলাতে ব্যস্ত। জানেন, জীবনটা অনেক অঙ্কের মতো। অঙ্কে যেমন একটু ভুল করলেই অঙ্ক শেষ, জীবনে একটু ভুল করলেই সেই ভুলটা পারে আপনার জীবন ধ্বংস করে দিতে। অঙ্ক যেমন প্রথমে একটু ভুল হলে শেষে আর হিসাব মিলানো সম্ভব হয় না, তেমনি জীবন গঠনের শুরুতে যদি ভুল করা হয় তাহলে সেই জীবনের হিসাব কখনোই মিলবে না। কি ব্যাপার আজকে এত গম্ভীর টাইপ কথাবার্তা? বাচ্চাটা আজকে বড় মানুষের মতো কথা বলছে। বাদ দেন এসব কথা। রুনা আপুকে কি কিউট লাগে, তাই না? দিনকে দিন যেন রুনা আপুর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আমি যদি প্রেগনেন্ট হই তাহলে আমাকেও কি রুনা আপুর মতোই গুলুমুলু লাগবে? তোমার মাথায় যেসব ভাবনা চিন্তা করছে সেগুলো জেরে ফেলে দাও। বাচ্চা কাচ্চার কথা মাথাতেও আনবে না। তোমার এখনো বেবি নেওয়ার বয়স হয়নি। বাচ্চার মতোই থাকো। একদম বড় হওয়ার চেষ্টা করবে না। আর নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো। আপনার মনে হয় না আপনি একটু বেশিই ভাবছেন? আদৌ কি আমাদের মাঝে বেবি নেওয়ার সম্পর্ক আছে? থাক, বাদ দেন সেসব কথা। আমি কিছুদিনের জন্য বাসায় যেতে চাই। তুমি কি এখন রাস্তায় আছো? বুঝতে পারলাম উনি ফাজলাম করছেন। আমি সিরিয়াস হয়ে বললাম, দেখুন আমি মোটেও মজা করার মুডে নেই। আমি সিরিয়াস, প্লিজ না করবেন না। জাস্ট কয়েকটা দিনের জন্য যাব। এখানে আর ভালো লাগছে না। কিছুদিনের নিজের মতো করে থাকতে চাই। প্লিজ যেতে দিন। উনি কিছুক্ষণ ভাবলেন, তারপর আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আচ্ছা যাও। সত্যি? ধন্যবাদ। আমি এক দৌড়ে নিচে চলে যেতে গিয়েও ছাদের দরজায় থেকে ফিরে এলাম। ওনার মুখে মুখে দাঁড়িয়ে বললাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? বলো। ফিলিয়াপুর মৃত্যুটা কি
নিতান্তই অ্যাক্সিডেন্ট নাকি এখানে অন্য কোনো রহস্য আছে? কিছু কথা না জানাই ভালো, কিছু জিনিস আড়ালে থাকাই ভালো। রহস্যময় জিনিস নিয়ে সামনে চলে আসলে অনেকের জীবন ধ্বংস হয়ে যায়। তুমি নিচে যাও। আমি আর কথা বাড়ালাম না। উনি যেটা ডিসাইড করেন বলবেন না, সেটা সারাদিন জিজ্ঞেস করলেও বলবেন না। তাই ওনার সাথে বেকার কথা না বাড়িয়ে নিচে চলে এলাম। নিজের সমস্ত জিনিস গুছিয়ে নিলাম। আগামীকাল শুক্রবার থাকায় কলেজ নেই। সকাল সকাল ওই বাসেই চলে যাব। দরজার সামনে দাঁড়িয়ে অনবরত কলিং বেল বাজিয়ে যাচ্ছে, কিন্তু কেউ দরজা খুলে দিচ্ছে না। একটু আগেই রুদ্র আমাকে নামিয়ে দিয়ে গেছে। ওনাকে বাসায় আসতে বললে উনি বললেন ওনার কার সাথে দেখা করার কথা আছে। তাই আমি আর কথা বাড়ালাম না। ওনাকে জোর করে যে কোনো কাজ করানো যাবে না, সেটা এতদিনে আমি বুঝে গেছি। যখনই দরজায় ফান্স মারতে যাবে ঠিক তখনই দরজা খুলে যার ফান্সটা লাগে সোজা ভাইয়ার নাকে। ভাইয়া নাকে ধরে চিৎকার করে, আর আমি হা করে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। কয়েক সেকেন্ড লাগলো আমার ব্যাপারটা বুঝতে। আমি কোনো রকম বিচলিত হলাম না। ভাইয়াকে পাশ কাটিয়ে ভিতরে যেতে যেতে মুখ বেংসিয়ে বললাম, রং টাইমে রং জায়গায় এন্ট্রি নিলে এমনই হবে, বলদ একটা। খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে বলে বেঁচে গেছিস। শাশুড়িটা যদি খালামণি না হয়ে অন্য কেউ হতো, তাহলে তোকে শ্বশুর শাশুড়ির সামনে দরজা দিয়ে ঢুকিয়ে পিছনের দরজা দিয়ে বের করে দিত। আমি ইন্টেলিজেন্ট, বুঝেছ? তাই এমন একটা বাসার বউ হয়েছি যে বাসার পিছনের দরজা নেই, তাই বাসা থেকে বের করে দেওয়ারও টেনশন নেই। চোখের সামনে থেকে বিদায় হও তো। তোমাকে দেখে আমার নাক চুলকাচ্ছে। মানুষ ঠিকই বলে শয়তান কোনোদিন ভালো হয় না। কয়লা দুলে যেমন ময়লা জানে, তেমনি শয়তান যতই ভালো মানুষের গলায় ঝুলিয়ে দাও না কেন, সে কখনো ভালো হবে না। আমার নাকটা ভেঙে দিলি। আমি আজকে একটা অভিশাপ দিলাম, তোকে আর তোর ছেলের নাক বুঝা হবে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে বেংসি কেটে বললাম, শকুনের দোয়ায় গরু মরে না, আম্মু কই? তুই নুজো খুঁজে নে। আমার ঠেকা পড়ছে না বলতে। ভাইয়া হাত দিয়ে নাক ঘষতে ঘষতে রুমে চলে গেল। আমি ভাইয়া যাওয়ার দিকে বিরক্তিকর সাউনি নিক্ষেপ করে আম্মুকে ডাকতে শুরু করলাম। আম্মু, আম্মু, আম্মু তাড়াতাড়ি তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে এলো। তো কখন এলি? কেমন আছিস? আজকে আসবি, আগে বলবি না? তোর স্বভাবটা এখনও চেঞ্জ হলো না। বাসা আসলেই আগে আমাকে চাই। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। তোমার তো একসাথে 100টা প্রশ্ন করা অভ্যাস, এখনো পরিবর্তন হয়নি। আমি আসছি অনেকক্ষণ, কিন্তু তোমারই তো পাত্তা নাই। আমি ওয়াশরুমে ছিলাম। আমি যদি আগে বলে দিতাম তাহলে তার তুমি এতটা সারপ্রাইজড হতে না। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আর আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? তোকে দেখার পর খারাপ থাকি কিভাবে? কতদিন ধরে তোকে দেখি না। কিছুদিন ধরে তোকে দেখার জন্য মনটা আনছান করছিল। আমি তোমার মন পড়তে পারি, তাই তো তোমার মন পড়ে চলে এসেছি। তোমার সাথে আমার অনেক কথা আছে। আগে ফ্রেশ হয়, কিছু খেয়ে নে, তারপর তোর কথা শুনবো। ভাইয়া আমার বিছানার উপর পায়ের উপর পা তুলে শুয়ে সাউন্ড দিয়ে গান শুনছে। গানের তালে তালে পা নাচাচ্ছে। আমি কিছুক্ষণ পর পর বিরক্তকর চাহনি করছি ভাইয়ার দিকে, কিন্তু সেদিকে ভাইয়ার কোনো ভ্রুক্ষেপ নেই। ভাইয়া তুমি যাবে এখান থেকে, না হলে মোবাইল ছুঁড়ে মেরে তোমার মাথা ফাটিয়ে দিব। ফোনটা হাতে নিতেই ফোনটা বেজে ওঠে। আমি রিসিভ করতে নিলেই ভাইয়া ভুলে ওঠে, তোর লজ্জা শরম নাই? ভাইয়ের সামনে জামাইয়ের সাথে কথা বলবি? আমি তোর গুরুজন, আমাকে রেসপেক্ট করে এখান থেকে বিদায় হ। আমি ভাইয়ার দিকে রাগিয়ে কটমট করতে করতে চলে গেলাম। তো ভিউয়ার্স, গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবো। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করুন। গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।